সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার আড্ডায়। দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই আমাদের এই খেলার বিশেষ আয়োজন, যেখানে পুরো সপ্তাহে ঘটে যাওয়া ক্রীড়াঙ্গনে যে সাম্প্রতিক ঘটনাগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। প্রতিবারের মতো আজও কিন্তু আমাদের স্টুডিওতে দুজন এক্সপার্ট গেস্ট আছেন, যারা কিনা কথা বলবেন সাম্প্রতিক যে বিষয়গুলো। সাম্প্রতিক সময় ক্রিকেটে বেশ কিছু ঘটনা ঘটেছে। কদিন আগে মুশফিকুর রহিম তিনি ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, আর গত পরশুদিন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি অনেকটা অনুমিতই ছিল যে তিনিও এই ঘোষণাটা দিতে যাচ্ছেন, এবং তিনি তার যে 18-19 বছরের যে ক্যারিয়ারটা আছে, একেবারে আন্তর্জাতিক যে ক্যারিয়ার, সেটার ইতি ঘোষণা করলেন যথারীতি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে। আজকে আমরা আলোচনা করব যে এই যে মুশফিক রিয়াদ তারা যে বিদায় নিচ্ছেন, এই মুশফিক রিয়াদদের অভাব পূরণে কতটা প্রস্তুত টাইগার পাইপলাইন, এবং একই সাথে আমরা এটাও জানার চেষ্টা করব বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম পাটোয়ারি, পারভেজ ইমনরা পরিকল্পনায় আছেন তো। আমরা কথা বলবো যে পাইপলাইন আছে সেগুলো দিয়ে ভবিষ্যতে বিসিবির যে পরিকল্পনা রয়েছে, বিশেষ করে 2027 ওয়ার্ল্ড কাপ, সেই পরিকল্পনা নিয়ে আমাদের সাথে আজকে স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং একই সাথে আছেন ক্রীড়া সাংবাদিক এবং বর্তমানে কিন্তু তিনি ক্রিকেটের সাথেও বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমাদের ক্রিকেট সিস্টেমের সাথে, দেব চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা কথা বলছিলাম আমাদের এই সাম্প্রতিক যে দুজন পঞ্চপাণ্ডবদের যে দুজন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা অবসর নিয়েছেন, তাদের অবসরের ব্যাপারে একটু জানতে চাইব। শুরুতেই আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে যেতে চাই। এটা অনেকটা এক্সপেক্টেড ছিল, কিন্তু মানে সামাজিক মাধ্যমে কেন? এর আগে আমরা দেখেছি যে মাশরাফি বিন মুর্তজা তিনি আসলে সঠিক সময়ে অবসরটা নিতেই পারলেন না। একজন রেসপেক্টেড বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক যদি বলতে হয় তার নামটা থাকবে, তিনি প্রপার ওয়েতে অবসরটা নিতে পারলেন না। সাকিব আল হাসান সেম নিতে পারেনি। তামিম ইকবাল অনেক নাটকীয়তা হয়েছে কিন্তু প্রপারলি হয়নি। এই দুজনের সামাজিক মাধ্যম থেকে অবসর নেওয়ার ঘটনাটা কীভাবে দেখছেন? ধন্যবাদ কনক। সামাজিক মাধ্যম ইদানিংকালে বাংলাদেশ ক্রিকেট না, সব খেলাটাতে খুব বিশাল একটা প্রভাব বিস্তার করে রেখেছে, যেখানে শুধু প্লেয়াররা না, বিসিবির কিংবা ক্রিকেট অ্যাক্টিভিটিস, ক্রিকেট ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ডের অনেক সিদ্ধান্ত ইজ ইনফ্লুয়েন্সড বাই আওয়ার মিডিয়া, সোশ্যাল মিডিয়া। এবং একটা তো হচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন দ্য বিসিবি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য প্লেয়ার্স। এখন প্লেয়াররা যে পর্যায়ে একটা এসছে, তাদের সাথে তাদের চিন্তাভাবনা, তাদের মাইন্ডসেট, তাদের সাথে যে একটা মিউচুয়াল রেসপেক্ট যেটা থাকা উচিত, যেটা থাকার কথা, যেটা আমরা অন্যান্য বোর্ডে দেখি। কারণ আমাদের কোনো প্লেয়াররা এরকম অ্যান্টি ম্যানেজমেন্ট না, কিন্তু রেবেলিয়াস না, যেটা আমরা অনেক দেশে দেখে থাকি। মিয়াদার ছিল কাইন্ড অফ অ্যান্টি ম্যানেজমেন্ট, ইয়েন চ্যাপেল ছিল অ্যান্টি ম্যানেজমেন্ট, অ্যান্টি এস্টাবলিশমেন্ট। ওই ধরনের কিন্তু সিচুয়েশন আমাদের এখানে নাই। আমাদের এখানে কিন্তু আগেও দেখা গেছে যে তাদের যে রিটায়ারমেন্ট, আমরা হাবিবুল বাশারের ক্ষেত্রে দেখি, আমরা খালেদ মাহমুদ অ্যাটলিস্ট হয়তো মাঠ থেকে বিদায় নিয়েছে, অনেক আমিনুল ইসলাম বুলবুল, তারা কিন্তু অনেক আক্ষেপ করে কিন্তু তাদেরকে ইতি টানতে হচ্ছে তাদের। এখন যেই আমাদের যে 5 পিলার্স যাদেরকেই বলি না কেন, এদের একটা অন্যান্য প্লেয়ারদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি অবদান রেখেছে তারা বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে একটা পর্যায়ে নিয়ে আসার পিছনে। নিঃসন্দেহে এদের অনেক এদের সময় লেগেছে। তারা একদম ক্যারিয়ারের প্রথম থেকেই কিন্তু দে হ্যাভ নট বিকাম স্টার্স। ইয়েস, ইন কনটেক্সট টু বাংলাদেশ ক্রিকেট দে আর সুপারস্টার্স, এবং ইট হ্যাজ টেকেন দেম টাইম। এবং আজকে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে এসছে, যেখানে when Bangladesh goes to the field to play an international match, এখন আমরা চিন্তা করি that we can beat the other side. আগে কিন্তু এটা ছিল না, এখন we go there with the expectation of winning. This is a big achievement as far as these 5 players are concerned. This is where their contribution is, not that যে আগে পরবর্তীতে কোনো প্লেয়ার আসবে না। আমার মনে হয় যে এটা স্বাভাবিক, ও যে তারা একটা পর্যায়ে এসে দেল কল ইট কুইটস। আমাদের মিডিয়ার কারণে, লুক এট স্টিভেন স্মিথ, আকস্মিক, কোনো কথা নাই, বার্তা নাই, ইজ বিড ফেয়ারওয়েল টু দ্য গেম। এরকম আরেক কয়েকটা প্লেয়ার আমরা রিসেন্ট সময় দেখেছি
নো হই হুল্লোড় ফ্রম দ্য মিডিয়া, জি বাট স্বাভাবিকভাবে দে থিঙ্ক এখানে এবার ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের প্লেয়ারদেরও দ্য সেন্স অফ টাইমিং ইজ নট কোয়াইট, এটা কাইন্ড অফ ইনফোর্সড রিটায়ারমেন্ট, ইউনো, তাদের মধ্যে সেই সেন্স অফ টাইমিংটা আমার মনে হয় যে এখন পর্যন্ত দেখিনি। ইভেন তামিম ইকবাল সে রিটায়ার করেছে নোয়িং দ্যাট হি ইজ নট গোইং টু কন্টিনিউ, বাট সেটাও ছিল আন্ডার কম্পেলিং সিচুয়েশনস, মানে ব্রেক নেওয়ার পরে আর কি, তারপরে একটা সিচুয়েশন। আমি একটু মানে দেবের কাছে যাব, আমার যেহেতু বন্ধুবর, মানে সেক্ষেত্রে একটু অনেকটা মজা করে বল দেব, আমরা তো ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকার, তাদেরও তো আমরা মাঠ থেকে বিদায় নিতে দেখেছি। যদি তখন ওই সময়টা ফেসবুক থাকতো কিংবা এরকম সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে কি আমরা তাদেরও মাঠ থেকে এরকম বিদায় নিতে দেখতে পারতাম? দেখতাম, আমি আমার বিশ্বাস দেখতাম। কেননা ইশতিয়াক ভাই যে উদাহরণ দিলেন স্টিভেন স্মিথের, স্টিভেন স্মিথ কিন্তু বলেছেন যে আই মিস দ্য ফুল টস। সো একটা প্লেয়ারকে ইশতিয়াক ভাই রাইটলি পয়েন্টেড আউট যে কোন সময় আমি খেলাটা ছাড়বো, এটা ডিফাইন করাটা খুব জরুরি। একজন প্লেয়ার যদি মনে করেন আমি 60 বছর বয়স পর্যন্ত খেলবো, এটা প্লেয়ারের কল। আমি, আপনি বা অন্য কেউ আমরা ডিসাইড করে দিতে পারি না পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কখন খেলাটা ছাড়বেন। এটা বাংলাদেশ ক্রিকেটের কনটেক্সটে না, পৃথিবীর যে কোনো ক্রিকেটার, যে কোনো ফুটবলার, যে কোনো গেম। সমস্যাটা হয় হচ্ছে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট ফেডারেশন তারা প্লেয়ারদেরকে কোন মেসেজটা দিচ্ছে যে এই পার্টিকুলার প্লেয়ারকে। কারণ ক্রিকেটের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু খুব বড় একটা ভ্যালু অ্যাড করে, যে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপটা আমার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে হচ্ছে, ওখানকার কন্ডিশন চিন্তা করে আমি কাদেরকে ন্যাশনাল টিমের পুলে 20 প্লেয়ার্স রাখবো এই নেক্সট 2.5 ইয়ার্স আর লেস দেন 2.5 ইয়ার্স যে সময়টা আছে, এই সময়ে এই 20 জন প্লেয়ারকে ঘুরিয়ে ফিরে যতগুলো ওয়ানডে আছে আমি খেলাবো এবং লাস্টলি আমি 15 মেম্বার পিক করব। তো সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনায় কারা কারা ছিল, এটা ক্রিকেট বোর্ডের সবার আগে নিজেদের কাছে নিজেদের শিওর হইতে হবে যে ভাই আমি এদের নিব, এদের নিব না। আপনারা কি যাদের নেবেন না তাদেরকে ওই মেসেজটা দিয়েছেন? যদি দিয়ে থাকেন তখন সেই প্লেয়ারের পক্ষে ডিসাইড করাটা তুলনামূলক সহজ হয় যে হ্যাঁ আমি নেক্সট ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় নাই, এখন আমি চিন্তা করতে পারি যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্টিনিউ করবো কি করবো না, রিটায়ারমেন্টের ঘোষণা দেবো কি দেবো না। হ্যাভিং সেড দ্যাট, প্লেয়ারদের মধ্যেও না ন্যাশনাল টিম ছাড়ার ক্ষেত্রে এক ধরনের বোধহয় দ্বিধা কাজ করে। ন্যাশনাল টিম মানে কি? 17-18 কোটি মানুষের দেশে টপ 15, 18, 20 মেম্বার্স আপনারা, সবচেয়ে বেশি প্রিভিলেজড, মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা আপনারা পান, সবচেয়ে বেশি সমালোচনার তীরও আপনাদের দিকে যায়, এবং একই সঙ্গে ব্র্যান্ড ভ্যালু, এন্ডোর্সমেন্ট, স্পন্সর্স, অনেক ইস্যুস আছে, কোনো ইউ নো ইট অল। সো ওই জিনিসগুলো থেকে প্লেয়াররাও সহসাই বের হতে চায় না। আর এর সঙ্গে ছোট করে আমি অ্যাড করতে চাই যে বাংলাদেশের যারা পঞ্চপাণ্ডব বলা হচ্ছে তাদেরকে ওই মাঠ থেকে প্রপার একটা বিদায় নিতে পারলো না। সুজন ভাইয়ের উদাহরণ দিলেন, সুজন ভাই যদি ভুল না করি 2006 সনে বোধহয় রিটায়ারমেন্ট নিয়েছিলেন। 19 বছর বাংলাদেশ ক্রিকেটে এমন কোনো টপ প্লেয়ারকে আমরা দেখলাম না মাঠ থেকে সম্মান নিয়ে, দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে, আমাদের গণমাধ্যমের ভালোবাসায় সিক্ত হয়ে তারা মাঠ ছাড়লেন। এটা কিন্তু হয়নি। এটা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের জন্য অনেক বড় একটা অপ্রাপ্তি, এবং আমি বলবো যে এই অপ্রাপ্তিটা আগামী সময়ে কোথায় যাবে এটা কিন্তু এই কাজগুলো ডিফাইন করে দেয়। আপনি খেয়াল করে দেখেন, আমরা সবাই আলোচনা করছি কি পঞ্চপাণ্ডব নিয়ে, আমরা কেউ এই কথাটা বলছি না মিরাজের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 9-10 বছর, তাইজুলের 11 বছর, তাসকিনের 11 বছর, মুশফিক, লিটন এবং মুস্তাফিজদের 10 বছর করে, তারা আর কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে টপ লেভেলের আপনার পারফর্ম করবে? এই প্রশ্নটা কেউ তুলছে না। আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী 2 সর্বোচ্চ 3 বছরের মধ্যে তাদের ব্যাপারেও এই আলোচনাটা সামনে আসতে বাধ্য, বয়সের কারণে। কারণ 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কন্টিনিউ করার পর আপনার আসলে কতটুকু দেওয়ার থাকে, এই অ্যাসেসমেন্টটা, এই জাজমেন্টটা ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ক্রিকেটারকেই করতে হবে। মানে এখানে কি আসলে ক্রিকেটারদেরকে চিন্তা করতে হবে যে আমরা এখানে আসলে নতুন কিছু দিতে পারছি না, আমি নিজেকে চেঞ্জ করতে পারছি। এই যে পঞ্চপাণ্ডব, এদের দেখে যদি আমাদের পরবর্তীতে যাদের কথা বললাম যারা 10-11 বছর খেলছেন, তারা যদি নিজেদের ভ্যালুটা বুঝতে পারেন, তারা হয়তো ডিসাইড করবেন যে 2027 বিশ্বকাপের লাস্ট ম্যাচ, ইট ক্যান বি গ্রুপ স্টেজ, ইট ক্যান বি সেমিফাইনাল, ইট ক্যান বি ফাইনাল, দ্যাট উইল বি মাই লাস্ট। এই চিন্তা তাদের করে নিতে হবে, নইলে তাদের ক্ষেত্রেও এই ঘটনার চেয়ে ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখবো, এটা এক্সপেক্ট করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে কি আমরা একটা ফোর্সফুল রিটায়ারমেন্ট দেখলাম কিনা? অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন। তবে যখন মুশফিকুর রহিম তিনি যখন ওয়ানডে থেকে অবসর নিলেন, তখন প্রায় সময়ই আমাদের অপারেশন হেড যিনি আছেন নাজমুল আবেদিন ফাহিম, তাকে বলতে শোনা গিয়েছে শিগগিরই মাহমুদুল্লাহ রিয়াদ থেকে একটা ঘোষণা আসছে, হ্যাঁ তিনি হয়তো বা টাইমটা ডাকতে যাচ্ছেন। মানে এরকম সিচুয়েশনটা মনে হচ্ছে কি যে মাহমুদুল্লাহ রিয়াদকেও একটা মানে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে বিদায় নিতে হচ্ছে। যেটা দেব যেটা বললো
যে প্লেয়ারদেরকে নিজেদেরকে ডিসাইড করতে হবে। আই থট মেবি 2023 ওয়ার্ল্ড কাপ মাহমুদুল্লাহ রিয়াদ ফ্যান্টাস্টিক পারফরমেন্স, হাইয়েস্ট রান গেটার, সে যে সিচুয়েশন থেকে কাম ব্যাক করে যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল, দ্যাট ওয়াজ দ্য টাইম হি শুড হ্যাভ কল্ড ইট কুইটস। তাকে ওই সময় কেন এখনও মনে হচ্ছিল feeling he is probably one of the fittest 40-year-old guy, but he's no less fitter than the other players. But you have to understand that how long can I continue? ইভেন পাকিস্তান ম্যাচের আগেও কিন্তু মানে কথাটা আসছিল যে মেবি তিনি এই ম্যাচের আগেই একটা ঘোষণা আসতে পারেন। আমার মনে হয় দিস ইজ ওয়্যার আমাদের প্লেয়ারদের সেই সেন্স অফ জাজমেন্ট, সেন্স অফ টাইমিং, আমরা যেরকম ক্রিকেট বল মাঠে যেরকম মিস টাইম করি, এই টাইমিং অফ দি রিটায়ারমেন্ট ইজ অলসো সামথিং দ্যাট এই সেন্সটা আই ডোন্ট নো ওয়াই। কি হতো যদি মাহমুদুল্লাহ রিয়াদ যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছিল, unbelievable. For me at least from a fan's perspective, আমি তো মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ কে আমি আসমানে চড়িয়ে রেখেছিলাম। আমার কাছে সে এখনো আসমানের তেই আছে, বাট he would have stayed there if he had retired immediately after that World Cup. দুই একটা ম্যাচের কারণে 4টা পরপর 50 মিনিট তুমি দুই একটা ইনিংস খেলেছো খারাপ, তার জন্য you are made to retire. That is sad, very sad. That is because আমরা যারা মিডিয়াতে আছি, we forced him to retire. This should not happen. বিশেষ করে মানে অন্যরা কেন বলবে এটা আমাকে বুঝতে হবে, এটাই আর কি। একটু দেবের কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের এর আগে খেলার আড্ডায় আমাদের বিসিবির পরিচালক এসেছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক এসেছেন, ফাহিম সিনহা ছিলেন, হাবিবুল বাশার সুমন ছিলেন। তারা কিন্তু একটা পর্যায়ে যে একমত হয়েছেন, কারণ তারা সবাই সিস্টেমের সাথে জড়িত, ক্রিকেট সিস্টেমের সাথে, তারা বলেছেন যে বিসিবি সবসময় চায়। এর আগে কিন্তু নাজমুল হাসান পাপন তিনিও বলেছিলেন যে সবসময় ক্রিকেটারদের ভবিষ্যৎ চিন্তাটা জানতে চাওয়া হয়, তোমার মাথায় কি চলছে, তুমি কি চাচ্ছ, তুমি যেতে যাচ্ছ, তুমি আমাদেরকে বলো। এরকম নাকি বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। যেমন মাশরাফিরটা হাবিবুল বাশার সুমন তিনিই স্বীকার করলেন যে না এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাশরাফি সেই টাইমিংটাই আর বলতে পারেননি। এইটা কি আসলে ওনারা ঠিক বলেছেন যে কতটুকু সত্য? আমরাও তো দেখছি বিসিবি কি আসলে এই ব্যাপারে খুব উদার কিনা, যে না ঠিক আছে তোমরা যদি শেষ সিরিজটা খেলতে চাও আমরা তোমাদেরকে সেই সুযোগটা দিব, এটা বিসিবির চেষ্টা করে কিনা? আমি যতটুকু জানি বিসিবি চেষ্টাটা করেছে এবং বিভিন্ন সময় প্লেয়ারদের কাছে ওই মেসেজটা দেওয়া হয়েছে। এখন প্লেয়ার ওই মেসেজটার ভ্যালুটা কতটুকু করেছেন এটা প্লেয়ারদের উপরে নির্ভর করছে। ভ্যালু যে করেন নাই সেটা তো আমরা সার্কামস্ট্যান্সেসে দেখতেই পাচ্ছি। এখন বিসিবির ঘাড়ে দায় চাপানো খুব সহজ। যে কোনো ইস্যুতে আপনি বিসিবির দোষ, ক্রিকেট অপারেশনসের দোষ, টিম ম্যানেজমেন্টের দোষ, এটা আমরা খুব সহজে বলে দিতে পারি। কিন্তু বিসিবিরও কিছু ক্ষেত্রে হাত পা বাঁধা থাকে। যেমন ধরেন লেটসে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের 4, 5 বা 5, 6 নম্বরে 13, 14, 15 বছর সার্ভিস দিয়েছেন। আপনি চাইলে তাদের রিপ্লেসমেন্ট করতে পারবেন, সম্ভব না তো এটা। সেই ক্ষেত্রে করণীয় কি আছে? আমার সামনে জিম্বাবুয়ে সিরিজ আসছে, আপনি ট্র্যাক ব্যাক করে 2021-এ চলে যান। জিম্বাবুয়ে যদি এই সময় বাংলাদেশে আসতো, আপনার কি মনে হয় মুশফিক এবং মাহমুদুল্লাহ খেলতেন না? 100% খেলতেন। এই দায়টা বিসিবির ঘাড়ে যাবে যে আপনার ওই প্লেয়ারদের মেসেজ দিতে হবে যে ভাই জিম্বাবুয়ে সিরিজ তো ইম্পর্টেন্ট না, গেট দ্য রেস্ট। ওই সময়ে 5 এবং 6 নম্বরে আমার ভবিষ্যৎ যে প্লেয়াররা আছে যাদেরকে আমি ওই জায়গায় দেখতে চাই, লেটসে তাওহিদ হৃদয়, লেটসে শামীম পাটোয়ারি, XYZ, তাদেরকে আমি জিম্বাবুয়ের এগেইনস্টে খেলাবো। আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেট সিস্টেম এই জায়গাটা কোনোদিনই স্ট্রঙ্গার করতে পারেনি। তারা বরাবরই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক, প্রতিপক্ষ ইংল্যান্ড হোক, প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা কেনিয়া হোক, তাদের টপ প্লেয়ারদের সবসময় ওই একই জায়গাতে খেলিয়ে গেছে। যে কারণে এই যে আমরা বিকল্পের প্রয়োজনে আমি মুস্তাফিজকে আইপিএল এর মাঝপথ থেকে ফিরিয়ে আনবো, খেলতে হবে, কোনো মানে রাখে না এই কাজগুলো। এবং এই প্লেয়ারদের যদি তৈরি করা হতো, আজকে এখানে বসে এই আলোচনাটাই হইতো না যে আমার নেক্সট 5 নাম্বারকে, নেক্সট 6 নাম্বারকে, আমার মুশফিককে কে রিপ্লেস করবে, আমার মাহমুদুল্লাহকে কে রিপ্লেস করবে। কারণ ততদিনে কম খেলে হলেও, 10টা ওয়ানডে খেলে হলেও তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি কিংবা অন্যান্য ক্রিকেটাররা প্রস্তুত হয়ে যেতেন। বিসিবিও সুযোগটা কাজে লাগাতে পারেনি। এবং ক্রিকেটাররা যারা আছেন, যারা ওই জায়গাগুলোতে খেলেছেন, স্পেসিফিক্যালি দুজনকে নিয়ে কথা হচ্ছে, তো তারা ওই জায়গাটাতে এমনভাবে ফিট ইন হয়ে গিয়েছিলেন, তারাও নিজেদের থেকে হয়তো বা কখনো বলেননি, আমি জানি না, আমার অনুমান এটা, তারা হয়তো কখনো বলেননি যে আমি এই সিরিজটা ব্রেক নেই, এই জায়গাটাতে আপনারা অন্য কাউকে ট্রাই করেন। সো এই দুই পক্ষ মিলেই কেউই আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা সঠিকভাবে চিন্তা করার ক্ষেত্রে মনে হয় যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিতে পারেননি। এখানে একটা আমার কাছে মনে হয়, সরি ইফ আই এম অ্যাডিং, প্লিজ, যে বিসিবি হয়তো বা সেই রিস্কটা নিতে চায়নি। সেই ওইসব সময়
যে ওরা যদি না খেলে যদি সিরিজটা হেরে যায় সো রিস্কটা মানে ওই যে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে পড়ে ব্যাকল্যাশ ক্রিয়েট হয়। আমার মনে হয় ব্রেকের আগে সময় আছে, আমি জাস্ট একটু অ্যাড করতে চাই। আমরা ব্রেকে যাব প্লিজ। হ্যাঁ প্লিজ আপনি এটা হচ্ছে, আমি নাম বলবো না, বাংলাদেশের কোনো একটা ক্যাপ্টেন, তখন একাডেমি মাঠে আমাদের অ্যাক্সেস ছিল, বসে কথা বলছি, জিম্বাবুয়ে সিরিজ সামনে আসছে, আমি বলেছিলাম যে যদি সুযোগ থাকতো, মানে ইফ আই ওয়ার ইন বিসিবি ম্যানেজমেন্ট, আমি তামিমকে খেলাতাম না, আমি সাকিবকে খেলাতাম না, আমি মাশরাফিকে খেলাতাম না, মুশফিক এবং রিয়াদ থাকতো ওপেনিংয়ে, তামিমের বদলে কে, সাকিবের জায়গায় কোন অলরাউন্ডার, আমি এদেরকে খেলাতাম। জিম্বাবুয়ে সিরিজ এগেইনস্টে এক্সপেরিমেন্ট আমি করতাম। আমাকে তার উত্তর দেওয়া হয়েছিল যে ভাই আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পালস আছে, ক্রিকেট বোর্ডের চিন্তা করে, ক্রিকেট বোর্ড ওই রিস্ক নেবে না। হি ওয়াজ কোয়াইট কারেক্ট ইশতিয়াক ভাই। এই যে চিন্তাটা, জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেলে আরে দর্শক কি বলবে, আরে গণমাধ্যম কি বলবে, বলুক, দর্শক গণমাধ্যম বলুক। দর্শক গণমাধ্যমের চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলবে না, বাংলাদেশ ক্রিকেট চলবে না। বাংলাদেশ ক্রিকেট যারা চালান, আমি বিশ্বাস করি তারা যোগ্য লোক বলেই চালান। তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে সর্বোচ্চ অপ্রিয় সিদ্ধান্ত যদি নেন, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। অবশ্যই আমরা কথায় কথায় কিন্তু আমাদের পাইপলাইনের প্রসঙ্গটা বারবার উঠে এসছে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমাদের পাইপলাইন নিয়েও কথা বলতে হবে, কারণ সাম্প্রতিক সময় এই দুই ক্রিকেটারের মানে অবসরের পর এই পাইপলাইন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং সাথে আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। আমরা কথা বলছিলাম বাংলাদেশে এই যে যারা সিনিয়র ক্রিকেটার তারা যে অবসর নেন, তারা কেন প্রপার ওয়েতে নিতে পারছেন না, এবং তাদের বিদায়ে আমাদের পাইপলাইনে কী ধরনের প্রভাব পড়তে পারে। ইশতিয়াক ভাই, সাম্প্রতিক সময়ে খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে হান্নান সরকার, যিনি সাম্প্রতিক সময়ে নির্বাচক প্যানেলে ছিলেন, সিলেক্টর প্যানেলে ছিলেন, পদত্যাগ করেছেন, এখন প্রিমিয়ার লিগে কাজ করেছেন, তিনিও আজকে কথা বললেন এই যে পাইপলাইনটা নিয়ে। আমরা বলছি পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, কিন্তু যারা আছেন তারা আসলে আমাদেরকে আসার জায়গা নিয়ে কোনো ওইভাবে সম্ভাবনা নেই। আপনিও কি তাই মনে করেন কি না, যে পাইপলাইনেও প্লেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই যে পঞ্চপাণ্ডব যাদের বলছি তাদের প্রপার বিকল্প এখনো তৈরি করতে পারেনি? এটা কি আমাদের পাইপলাইনের ব্যর্থতা? খালেদ মাহমুদও কি তাই বলে যে পাইপলাইনে প্লেয়ার নাই? খালেদ মাহমুদ সুজন তাই বলেছেন। সে করেছেটা কি এতদিন গেম ডেভেলপমেন্টে হি ওয়াজ দ্য বস। উনি বলছেন যে উনি যেটা বলেছেন যে নতুনদেরকে খুব বেশি সুযোগ দিতে হবে। হ্যাঁ, পাইপলাইনে যেটা প্লেয়ার নেই সেটা এক জিনিস, কিন্তু পাইপলাইনে ভালো প্লেয়ার আছে, কিন্তু সবাইকে সুযোগ দিতে হবে। উনি বলছেন যে সবাইকে, কিন্তু উনি বলতে পারছেন না যে আসলে কাকে কাকে দিলে ভালো হয়। Coming from him this I don't buy it. Then he should stop talking cricket. If he says pipeline and you've been running game development for donkey's years, and you are now saying that so what have you been doing? Sucking your thumb or what? অবশ্যই pipeline player আছে, we can see it now, television আমি দেখছি, but how best you utilize the resources, প্ল্যানিং এর অভাব ছিল। আমরা করেছি কি ইউথ ডেভেলপমেন্টের জন্য, আমরা হাই পারফরমেন্স ছিল অনেক বছর, হাই পারফরমেন্স নতুন এসছে এখানে। অ্যান্ড দেন এখানে ওই যে বেঙ্গল টাইগার্স, হ্যাঁ, তাদের হাই পারফরমেন্স এর আন্ডারে তাদেরকে করা হচ্ছে। দিস প্রসেস স্টার্টেড ভেরি লেট। তারপরে আরেকটা হচ্ছে কি, আমাদের সেকেন্ড টিয়ার থার্ড টিয়ার কোনো সময় ছিল না। ওর সময় he was the one who administered this game development. আমরা তো খুব একটা দেখি নেই যে এই একাডেমি টিম or under 19 টিম, আমরা টাফ ট্যুরসে এদেরকে পাঠিয়েছি, 3 ডে 4 ডে খেলাবার জন্য, টাফ কন্ডিশনসে এদেরকে আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি। আমরা তো খালি এদেরকে খেলিয়েছি ডোমেস্টিক ক্রিকেটই। একটা হয়তো এই আমরা কিছুদিন আগে, যেখানে ওয়ার্ল্ড কাপের আগে আমরা দেখেছিল অস্ট্রেলিয়াতে গিয়েছিল, আই থিঙ্ক বেঙ্গল টাইগার্স টিম গিয়েছিল, দে প্লেড রিজনেবলি ওয়েল, আমরা দুই একটা সফর রিসেন্ট সময় দেখেছি। বাট দিস প্রসেস শুড হ্যাভ স্টার্টেড ওয়ে ব্যাক। আমরা প্লেয়ার তৈরি করা, আমরা ডোমেস্টিক ক্রিকেট খেলিয়ে, যেখানে প্লেয়ারাই তো বলেছে, আমরা অনেক মমিনুল হককে বলতে শুনেছি, শান্তকে বলতে শুনেছি, যে ধরনের কন্ডিশনে আমরা খেলি, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তৈরি হওয়ার মতো এনভায়রনমেন্ট আমরা খেলি না, কন্ডিশনস আমরা খেলি না, ইটস কামিং ফ্রম দেম। Whereas Indian players বলে we don't need to go out to play international to play other franchise cricket, but আমাদের domestic cricket যা খেলি the best, we don't need to go out. So difference টা দেখো, we Indian cricket provides
ফ্যাসিলিটিস অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ডোমেস্টিক ক্রিকেট আমরা সেটা পারি না। সো আমরা এই জিনিসটা যদি আমরা করে দিতে পারতাম প্লেয়ারদেরকে রেগুলারলি, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এখানে ঘন ঘন যাবে, ইনফ্যাক্ট গিভিং মোর ইম্পর্টেন্স টু দোজ টুয়ার্স, দেন এই আমরা কী করি, আমরা বাইরের থেকে টিম এনে এখানে খেলাই, এটা ইজ ইম্পর্টেন্ট। আপনার ইন্ডিয়াতেও তো আমরা পাঠাই না, আমরা ইন্ডিয়াতে কোনো একটা স্টেটে যদি পাঠাতাম রেগুলারলি আন্ডার এজ লেভেল প্লেয়ার্সদেরকে, অ্যান্ড গিভিং মোর ইম্পর্টেন্স টু 3-day 4-day গেম, লঙ্গার ভার্জন, ওদের টেকনিকটাকে, স্কিলসটাকে যদি আমরা ওই লেভেলে আমরা ইমপ্রুভ করাতে পারতাম, ইট উড হ্যাভ টেকেন টাইম, কিন্তু আমরা তো শুরুই করিনি। তো যেই জন্য রিসোর্সেস থাকলেও আমরা তাদের থেকে বেস্ট, হয়তোবা সে ওই লক্ষ্যে হয়তোবা এই কথাটা বলেছে। অবশ্যই দেব চৌধুরী, আমরা পাইপলাইনের ক্রিকেটকে আসলে কতটা গুরুত্ব দিই, যেমন আমরা যখন পাইপলাইনের কোনো টিমকে বিদেশে পাঠাই তখন আমার ন্যাশনাল টিম থেকে হঠাৎ করে মানে অনেক দিন সার্ভিস দিয়ে বাদ পড়ে যাওয়া এরকম কয়েকজন ক্রিকেটারকে আমরা সেই দলের সাথে যুক্ত করে দিই। আবার অনেক সময় দেখা গেছে আমার যখন ন্যাশনাল টিমের কোচ চলে যাচ্ছেন তখন আমি ওই বেঙ্গল টাইগার্স কিংবা এই দলের কোচকে তাকে আমি ন্যাশনাল টিমেতে ঢুকাচ্ছি, আর ওইখানে কোচ থাকে না, কোচ আসে যায়। এইসবের কারণে কি মানে আমাদের পাইপলাইনটা কি একটু হলেও গুরুত্ব হারিয়েছে কিনা, যেটা এখন আবার সেই পাইপলাইনকে আমি যদি আবার নিয়ে আসতে চাই সেই একই প্রসেসে একটু কঠিন হবে কিনা? আচ্ছা, পাইপলাইনে প্লেয়ার্স নাই এই কথাটার সঙ্গে আমি একমত না। এটা যেই বলে থাকুক, যেভাবেই বলে থাকুক, না প্লেয়ার তো আছে বলেছে, কিন্তু পাইপলাইনে প্লেয়ার্স এবং বেটার প্লেয়ার্স যদি না থাকতো আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিততেন না, ব্যাক টু ব্যাক দুটো আন্ডার-19 এশিয়া কাপ জিততেন না। ইনফ্যাক্ট ইট ওয়াজ ডিউরিং হিজ টাইম এই আন্ডার-19 এর অ্যাচিভমেন্টস গুলো হয়েছে খালিদ মাহমুদ সুজনের সময়। আই থট হি ওয়াজ দি অনলি গাই হু ওয়াজ কন্ট্রিবিউটিং টু দি ডেভেলপমেন্ট অফ দ্য গেম। এবং এটা সত্যি যে খালিদ মাহমুদ সুজনের সময় তার হাত ধরেই বাংলাদেশের পাইপলাইন কিংবা ডেভেলপমেন্ট প্রসেসটা সবচেয়ে বেশি গতি পেয়েছে এবং বেটার কিছু প্লেয়ার আমরা পেয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমস্যাটা হচ্ছে, আমি তাকে একটা উদাহরণ দিই বুঝতে সহজ হবে। লেটস সে বাংলাদেশ 2023-এ আয়ারল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেলে ইংল্যান্ডে, চেমসফোর্ডে খেলা হয়েছিল। ওখানে এক ম্যাচে মৃত্যুঞ্জয় চৌধুরীকে খেলানো হলো। মৃত্যুঞ্জয় চৌধুরীকে আপনারা খেলালেন, কী কারণে খেলালেন? এই ছেলেটা আপনাদের ফিউচার পটেনশিয়াল ক্রিকেটার হিসেবে আপনাদের বিবেচনায় আছে বলেই তো খেলিয়েছেন, তাই তো? এক ম্যাচ খেলার পর এখন সে কোথায় আছে? দিস ইজ মাই কোশ্চেন। আপনি যে উদাহরণটা দিলেন এই কারণে আমি এই উদাহরণটা দিলাম যে আপনি একজন প্লেয়ারকে নিচ্ছেন, কী কারণে তাকে বাদ দিচ্ছেন আপনি নিজে শিওর না। বাদ দেওয়ার পর তাকে আপনি কিভাবে উঠিয়ে আনবেন এটা আপনি শিওর। একটা ফুটবল দিয়ে উদাহরণ দিই, জার্মান ফুটবল টিমের অবস্থা এখন খুব খারাপ, কিন্তু জার্মানিতে একটা প্রচলিত কথা আছে যে আপনার জন্ম যদি আলপসের একদম সবচেয়ে পাদদেশে একদম রিমোট অঞ্চলের হয়ে থাকে, আপনি যদি ভালো ফুটবল খেলেন জার্মান ফুটবল সিস্টেম আপনাকে খুঁজে বের করবে, অ্যান্ড ইটস এ ম্যাসিভ থিং। সো বিষয়টা হচ্ছে যে আপনার ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা নিয়ে আপনি কী করেন। এই যে জয়সওয়াল ইন্ডিয়ান ক্রিকেটার, তিনি আমাদের আন্ডার-19 প্লেয়ার যারা ছিলেন তাদের সমসাময়িক একই সঙ্গে খেলেছেন। আজকে তার স্কিল সেট, স্কিল লেভেল কোথায় চলে গেছে, তার সমসাময়িক যারা ছিল, লেটস সে তানজিদ তামিম, তিনি কোথায় আছেন? তানজিদ তামিম 3টা আইসিসি ইভেন্ট খেলেছেন, 2023 চ্যাম্পিয়ন্স ট্রফি, ইন বিটুইন 2024 টি-20 বিশ্বকাপ, প্রত্যেকটাই ফ্লপ করেছেন। 3টা আইসিসি ইভেন্টেই ফ্লপ করেছেন, তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন। আই ওন্ট মাইন্ড, কেন? তাকে আপনারা ফিউচারের জন্য বিবেচনা করেছেন, ইটস এ গুড সাইন। তাকে আপনারা ড্রপ আউট করেননি বা তাকে ছুঁড়ে ফেলেননি। কোনো প্লেয়ার পার্টিকুলারলি যখন পারফর্ম করে না, তার যে ল্যাকিংসগুলো তৈরি হয়, সমস্যাগুলো তৈরি, এটা মেন্টাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, তাকে ওই সাপোর্টটা দেওয়া, কোন জায়গায় সমস্যা হচ্ছে আইডেন্টিফাই করা এবং সেগুলো সঠিক প্রসেসের মধ্য দিয়ে গিয়ে তাকে শক্তিশালী করে গড়ে তোলা, এটা হচ্ছে একটা পাইপলাইন সিস্টেমের মূল কাজ। আমাদের প্লেয়ার আছে, কিন্তু প্লেয়ারদের নিয়ে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, প্ল্যানটা কি, এখানে বোধহয় একটা বড় ঘাটতির জায়গা রয়ে গেছে, যে কারণে আমরা হাতড়ে বেড়াই। মানে এটা অনেক সময় প্লেয়ারকে তো জানানো হয় না, অনেক সময় কোচিং স্টাফ যারা আছেন, সিস্টেমের সাথে যারা যুক্ত, তারাও হয়তো অনেক সময় বুঝতে পারেন না যে এই প্লেয়ারকে নিয়ে করবেন কি। এই বিষয়টা কি এরকম? এখন কোচদের ব্যাপারটা আলোচনা করতে গেলে এটা আরও অনেক ভেতরে ডিগিন করতে হবে, কেননা বাংলাদেশের যে কোচরা আছেন, রিসেন্ট টাইমে আপনি ফাহিম সিনহার কথা বলছিলেন, তার আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, তার চেষ্টাতে বাংলাদেশের কোচদের স্যালারি বা অন্যান্য বেনিফিটস খুব ভালোভাবে বাড়ানো হয়েছে, হুইচ ইজ ভেরি গুড সাইন। কারণ কথা হচ্ছে যে বাংলাদেশের কোচ যারা আছেন তারা কি অ্যাকচুয়ালি বিশ্বমানের কোচ? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি বরাদ্দ কোন জায়গাটায়? ন্যাশনাল টিমে। আপনি কি জানেন যে এজ লেভেলে ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রতি বছরে মাত্র 24টা বল দেওয়া হয় ক্রিকেট বোর্ডের থেকে? 24টা বল একটা বৃষ্টির সিজনে 1 মাসে শেষ হয়ে যায়। আপনার যেইখানে সবচেয়ে বেশি ইনভেস্ট করা দরকার সেটা হচ্ছে আপনার আন্ডার
17, আন্ডার 15 এবং আন্ডার 19 তো মোটামুটি ন্যাশনাল টিমের কাছাকাছি, ওদিকে আমি যাচ্ছি না। তার আগের জায়গাগুলোতে এইখানে বাংলাদেশে ওই ঘুরে ফিরে ইনফ্রাস্ট্রাকচারের কথাই আছে, সবচেয়ে অমনোযোগ দেওয়া হয়, সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়, সবচেয়ে কম ইনভেস্ট করা হয়। এখন একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে যদি আপনি স্ট্রং ক্রিকেটিং সাইকোলজি, টেম্পারমেন্ট, স্কিল এগুলো সেট আপ দিয়ে যদি বড় না করেন, ও গ্লোবাল লেভেলে গিয়ে, ও বাংলাদেশের লেভেল হলে ঠিক আছে, কিন্তু গ্লোবাল লেভেলে যখন আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার সাথে কম্পিট করতে যাবে, ও পারবে না। এটা ওর দোষ না, এটা আমার দোষ, আপনাদের দোষ, আমাদের দোষ। আমরা ওকে ওভাবে গড়ে তুলতে পারিনি। এখানেই হচ্ছে কোচের প্রশ্নটা আসে। আপনার স্টুডেন্ট যত ভালোই হোক, টিচার যদি ভালো না হয়, টিচারের যদি ওই অ্যাবিলিটি না থাকে, ওই প্রজ্ঞা না থাকে, ওই উইজডম না থাকে, তাহলে ওই টিচার ভালো ছাত্র কিভাবে প্রোভাইড করবে? বাংলাদেশ ক্রিকেটে এই সিস্টেমটা অনেক বড় সমস্যা বলে আমার মনে হয়। এবং এটা যে পর্যন্ত আপনি সুদূর প্রসারী পরিকল্পনা না নিয়ে আগাবেন, সেই পর্যন্ত যেভাবে চলছে এভাবেই চলবে। এবং এখন থেকে 3 বছর পরও আপনি আপনার জায়গায় অন্য কেউ, আমি আর ইশতিয়াক ভাইয়ের জায়গায় অন্য কেউ একই আলোচনা করবে। না, তা তো অবশ্যই। তাহলে কি প্রশ্নটা আবার ওই একই এসে যায় কেন ইশতিয়াক ভাই, যে আমরা আমাদের প্লেয়ারদেরকে, যেমন আফগানিস্তান সাদিকুল্লাহ আতাল, তাকে যেভাবে গড়ে তুলছে আর অন্য দেশে যেভাবে ইয়াংস্টারদেরকে গড়ে তুলছে, আমরা সেভাবে প্রমোটই করতে পারছি না। বিষয়টা কি এরকমই হয়ে যায়? ইভেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তো তাই দেখলাম নাকি? আমার মনে হয় এই ঘাটতিটা তো থাকবে আনলেস অ্যান্ড আনটিল আমরা প্রথমত হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ না করি। আমরা বিভিন্ন ডিভিশনসগুলোতে যদি আমরা স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস প্রোভাইড না করি, একাডেমি যদি না করে দিতে পারি, এগুলা যদি বিসিবির তো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল কোনো কনস্ট্যান্টস নাই, ইউনো, হয়তো বা চিন্তাভাবনা, মাইন্ডসেট, খরচ করব, এগুলো যদি এক্সপেন্ডিচার হিসাবে মনে করে, দেন ইট ইজ আ স্যাড কেস। দিজ আর ইনভেস্টমেন্টস, দিস উইল গিভ ইউ রিটার্নস এর জন্যই আছে। হ্যাঁ, তো আমরা সেটা যদি কার্পণ্য করি খরচ করতে, তাহলে তো আমার মনে দুঃখের বিষয় যে ক্রিকেট আমরা যেখানে আছি আমরা পিছিয়ে যাব এই জন্য যে আমরা লুক অ্যাট হাউ আফগানিস্তান। আমার এতদিন একটা ভ্রান্ত ধারণা ছিল যে আফগানিস্তানে নাকি, আমি এখনও খুব একটা জানি না, আমি ইউটিউব এবং মিডিয়াতে দেখে যতটুকু আমি একটা জ্ঞান অর্জন করলাম যে আফগানিস্তান অ্যাকচুয়ালি হ্যাজ ভেরি স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আমাদের ভেরি ওন আমিনুল ইসলাম বুলবুলের একটা নাকি বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। টিল সাচ টাইম আই ওয়াজ ইন দ্য ডার্ক যে আফগানিস্তান বুঝি কোনো ডোমেস্টিক স্ট্রাকচারই নাই। বাট I think their domestic structure is probably better than us. I wouldn't be out of place to say that. চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বেস্ট 11টা করা হলো, সেখানে আফগানিস্তানের 2 জন প্লেয়ার। কিছুদিন আগে পিএসএল ড্রাফট হলো, বাংলাদেশের 25 জন ক্রিকেটারের নাম ছিল, একজন প্লেয়ারকেও কেউ কেনে নাই। এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা বিষয়। অবশ্যই, যে আপনার দেশের টপ মোস্ট ক্রিকেটাররাই তো বাংলাদেশ থেকে কারা নাম দিয়েছে? কোন ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন প্লেয়ার তো নাম দেয়নি, সব নন ফেস টপ মোস্ট প্লেয়ার, তাদের কাউকে কিনল না। অর্থাৎ গ্লোবাল স্ট্যান্ডার্ডে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা রান করাচ্ছেন, তাদের কোচ, ম্যানেজমেন্ট, তারা বাংলাদেশের প্লেয়ারদের গ্লোবাল কন্টেস্টে গুড এনাফ মনে করেন না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থান। কোনো অবশ্যই একটা ভয়ঙ্কর অবস্থা তো অবশ্যই। আমি জানি না বিসিবি এই ব্যাপারে কিভাবে চিন্তাটা করবে, কিভাবে করছে। আমরা এই ব্যাপারে পরের পার্টে একটু জানার চেষ্টা করবো। একটা বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের খেলার আড্ডায়। কথা বলছিলাম দেশের ক্রিকেট নিয়ে, দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক। একই সাথে আছেন দেব চৌধুরী, ক্রীড়া সাংবাদিক, এবং এখন কিন্তু তিনি ক্রিকেটেরও মানুষ, একেবারে ক্লাব ক্রিকেটের মানুষ। আমরা কথা বলছিলাম পাইপলাইন নিয়ে। পাইপলাইনের মধ্যে একটু কন্ট্রাক্টের ব্যাপারটা ঢুকে যাক। কদিন আগে কন্ট্রাক্ট নিয়ে আলোচনা হলো। দেব চৌধুরী, কন্ট্রাক্টটা কেমন লাগলো? তাসকিন আহমেদ A+ ক্যাটাগরিতে, দেখা গেল বোলার যারা আছেন, পেসার যারা আছেন, তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে ব্যাটার একটু গুরুত্ব দিক দিয়ে পিছিয়ে গেলেন? কোনো আমি আসলে ওভাবে দেখতে চাই না। নির্বাচকরা যাদেরকে সঠিক মনে করেছেন তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছেন, এটা নিয়ে আমার দিক থেকে কোনো কমপ্লেন নেই। আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম, যদি ভুল না করি, যে বাংলাদেশের যিনি রানিং ক্যাপ্টেন, হি ইজ নট ইন দ্য A+ ক্যাটাগরি। এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টা, কন্ট্রাক্টটা আপনি কাদের রাখবেন? যাদেরকে আপনি ফিউচার পোটেনশিয়াল হিসেবে, আপনার সময় কতক্ষণ আছে সেই হিসেবে বলবো। সময় আছে, আপনি বলুন। ফিউচার পোটেনশিয়াল যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে ফর দ্য লং টাইম, এরকম প্লেয়ার পারভেজ ইমন কন্ট্রাক্টে আছেন? নাই। ইবাদত হোসেন চৌধুরী কন্ট্রাক্টে আছেন? নাই। শামীম হোসেন পাটোয়ারি আছেন? নাই। আমি পার্টিকুলারলি 3 জন আসলে নাম মেনশন করাটা কি, এই আলোচনাটা যদি অন্যান্য ক্রিকেটাররা শোনেন তাদের হয়তো মন খারাপ হবে। আমি জাস্ট উদাহরণ দিই, তাদের মন খারাপ হয়েছে কিন্তু, এবং আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, লেটস সে ফর শামীম পাটোয়ারি, সে তো আমার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্লেয়ার।
ফার্স্ট ম্যাচে সে 83 বলে 98 রানের একটা ইনিংস খেললো। কনক আমার দেখা বাংলাদেশ ক্রিকেটের ডোমেস্টিক সার্কিটে ওয়ান ডেতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস। ওই সিচুয়েশনে ওই উইকেটে ওই ম্যাচ শামীম ছাড়া আর কেউ জিতাইতে পারতো না। এই ছেলেটা আপনার ওয়েস্ট ইন্ডিজে একটা ম্যাচে 17 বলে 35 করলো নট আউট, ওই ম্যাচ বাংলাদেশ জিতলো, হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তার আগের ম্যাচটাই 13 বলে 27 করলো। খেয়াল করেন টি-20তে 200 মানে দুটো ম্যাচই সে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং 7 নম্বরে ওই দুটো ইনিংসই ম্যাচ ডিফাইনিং ইনিংস ছিল। ফার্স্ট ম্যাচটা যেটা সে 27 করলো, ওই ম্যাচটা বাংলাদেশ মাত্র 7 রানে জিতলো, বাংলাদেশ 147 করেছিল বোধহয়, এরকম কিছু একটা, বা 42 করেছিল, আমার মনে নাই। এখন এরকম একজন ক্রিকেটারকে আপনি কন্ট্রাক্টে রাখলেন না, যে আপনাকে দুটো ম্যাচ জিতিয়েছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় আছে এবং আপনি নিশ্চিত পরিকল্পনা কি তাহলে আছে, আসলেই আছে? অবশ্যই আছে, এবং তাকে ছাড়া আপনি আগামী 3-5টা টি-20 খেলবেন, এটা হইতেই পারে না ওই পারফরমেন্সে পরে। তাহলে তাকে কেন আপনি রাখলেন না? ইবাদতের কথায় আসেন। সাকিব আল হাসান 2023 বিশ্বকাপের আগে বলেছিলেন, যখন ক্যাপ্টেন ছিলেন, যে ইবাদতকে হারানো একটা অনেক বড় লস। কেননা আপনি রিসেন্ট টাইমে খেয়াল করেন বাংলাদেশের বোলাররা কিন্তু মিডল ওভার উইকেট তুলতে পারে না, বা বেশিরভাগ সময় প্রপার উইকেট তুলতে পারে না। ইবাদত ওয়াজ সাচ এ পারসন, সাচ এ বোলার, মিডল ওভার্সে উইকেট তুলে দিত। ইবাদত, আমি যদি ভুল না করি, তার লাস্ট যখন তিনি খেলেছেন তার যে পারফরমেন্স, দ্যাট ওয়াজ কোয়াইট রিমার্কেবল। ইবাদতকে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে পর্যন্ত নিয়ে গেছেন, কেন? ভবিষ্যৎ পরিকল্পনায় আছে, এই কারণে তো নিয়েছেন, নয়তো রাখতেন না। তাকে আপনারা সেন্ট্রাল কন্ট্রাক্টে অ্যালাউ করলেন না। মানে বিষয়টা কিন্তু কন্ট্রাডিক্টরি। যে প্লেয়ারকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে আপনি নিয়ে যাচ্ছেন, বেস্ট 15 মেম্বার্স স্কোয়াডে নাই সে, তারপরও তাকে ক্যারি করছেন কেন? তার উপর ভরসা আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নেওয়া হয়েছে, তাই তো? অথচ সেন্ট্রাল কন্ট্রাক্টটা আপনি তাকে দিলেন না। দুজন সিনিয়র ক্রিকেটার যারা তাদের নাম অমিট করেছেন সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, তাদের জায়গায়ও তো এদেরকে এখন এনগেজ করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 22 মেম্বারের যে আপনার সেন্ট্রাল কন্ট্রাক্ট, এটা 25 হইতে কোনো বাধা নাই, 24 হইতে কোনো বাধা নাই, ইনফ্যাক্ট 18 হইতে কোনো বাধা নাই। পয়েন্টটা হচ্ছে যে আপনি যাদেরকে চিন্তা করছেন, পারভেজ হোসেন ইমন, তাকেও তো আপনি পোটেনশিয়াল ওপেনার বা রিপ্লেসমেন্ট, বা তামিমের পরবর্তীতে জুনিয়র তামিম, সৌম্য, লিটন, তাদের সঙ্গে তো পারভেজ ইমনের নামটাও বিবেচনায় আছে। এই পারভেজ ইমন, আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে যেতে চাই। পারভেজ ইমনকে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো, আমরা ওপেনিং অনেক দিন ধরে ভুগছি। পারভেজ ইমনকে আমরা নিলাম, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গেলাম, আমরা ইভেন ওকে একটা ম্যাচও খেলালাম না, এবং দিন শেষে দেখা গেল তাকে আমরা কন্ট্রাক্টেই রাখলাম না। কেন আমরা তাহলে তাদেরকে মানে এইভাবে তাদের উপর ভরসা করছি, কিংবা তাদেরকে এত বড় আশা দেখাচ্ছি? হিসাবে একটু যোগ করে দেই, লিটনকে আপনি ওয়ানডে থেকে বাদ দিয়েছিলেন, লিটনকে কিন্তু কন্ট্রাক্টে রেখেছেন, তারপর আপনি বলেন প্লিজ। এবং তাকে ক্যাপ্টেন্সির কথাও চিন্তা ভাবনা করতে হচ্ছে। হাস্যকর মনে হয় না? আমার মনে হয় যে টেস্ট ক্রিকেট কে কে খেলবে না খেলবে, টেস্ট ক্রিকেটের উপরে ভিত্তি করে কি কন্ট্রাক্ট দেওয়ার কি কোনো চিন্তা ভাবনা আছে? আই ডোন্ট নো, বাট আই ফাইন্ড ইট রিডিকুলাস যে 2 অফ দ্য মোস্ট প্রমিসিং ইয়াংস্টার্স, যাদেরকে নিয়ে আমাকে আজকে যদি বলা হয়, আমি যে পাইপলাইন বলছি, পাইপলাইনের মধ্যে আমার কাছে দুজন শীর্ষস্থানীয় প্লেয়ার ইজ পারভেজ ইমন অ্যান্ড শামীম পাটোয়ারি। আমি লিটল বিট যা খেলা বুঝি, লিটল বিট যা খেলা বাংলাদেশ ক্রিকেট ফলো করি, যে দুইটা প্লেয়ারকে নিয়ে, তানজিদ তামিম, there are many others, but surely these two guys will serve Bangladesh cricket in the next 10 years. I think that sensational talent, brilliant cricket, give them the opportunity. আমরা তো আগেই বাদ দিয়ে দিলাম এদেরকে। কি কারণে? only they will know, selectors will know, management will know, but it is sad. ইভেন আপনার কন্ট্রাক্টে কিন্তু উল্লেখ করা আছে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তার অনুরোধ করেছেন কন্ট্রাক্টের মার্চের পর থেকে এই যে পুরো বছরের কন্ট্রাক্ট তাদেরকে কাউন্ট করতে না। সেখানে কি একটু উল্লেখ করে দেওয়া যেত না যে হ্যাঁ, মাহমুদুল্লাহ যে পজিশনে খেলছেন সেই পজিশনে তো শামীম পাটোয়ারি ওয়ান অফ দ্য বেস্ট, তো তাকেও আমরা রাখতে পারি, একটুখানি চিন্তা করা উচিত। এটা দুঃখজনক। আমি অ্যাজ ফার এজ ইবাদত ইজ কনসার্ন, ইবাদত বেশ বছর দেড়েক দুই এক ধরে সিনেই নাই, হ্যাঁ, তো সেটা প্রায় 1 বছর 9 মাস, 2023 এর জুনে মনে লাস্ট ওয়ান ডে ইবাদত উইল কাম ইনটু দ্য সিন গ্র্যাজুয়ালি, বিকজ ওয়ান অফ দ্য লিডিং ফাস্ট বোলার্স, তাকে একটু প্রুভ করতে হবে আবার। বাট এই দুজন তো প্রুভ করা রিসেন্ট টাইমে, যেটা ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ইভেন পারভেজ ইমনের 2-1 ইনিংস যেটা ঝলক আমরা দেখেছি, গুড ইনাফ ফর হিম টু আর্ন আ কন্ট্রাক্ট। একটু অ্যাড করি আমি, বিপিএল এর প্রথমে কিন্তু ইবাদতের তো কামব্যাকটা বিপিএল দিয়েই হলো, লাস্ট বিপিএলটা দিয়ে। ফার্স্ট তিনি কিন্তু বেঞ্চে ছিলেন, যখন দেখা গেল যে বরিশাল কোনোভাবেই পেস দিয়ে সব কিছু ফর্মেডেবল করতে পারছে না, দে কল্ড আপ ইবাদত, 5 ম্যাচে 10 উইকেট নিয়েছেন, অর্থাৎ হি ইজ ফিট টু গো, এবং তারপরে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে তাকে নিয়ে গেলেন। সো এই জিনিসগুলো হয় কি, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কোন দিকে যাচ্ছে, কাদেরকে ঘিরে চিন্তা ভাবনা হচ্ছে, তাদেরকে আপনি সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখছেন না, এটা কিন্তু ওই প্লেয়ারদের জন্য একটা মেন্টাল সেটব্যাক তৈরি করে। তারা মানসিকভাবে ভেঙে হয়তো পড়বেন না, প্রফেশনাল ক্রিকেটার, ক্রিকেট খেলতে হবে, পারফর্ম করতে হবে, এটা তারাও জানেন, কিন্তু হয় কি ওই মোটিভেশনটা থাকলে, আমি গ্রেডের কথা বলছি, আমি বলছি না যে পারভেজ ইমনকে A+ গ্রেডে দিতে হবে, আপনি তাকে C গ্রেডেই দেন, D গ্রেডে দেন, এই যে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে জানিয়ে দেওয়া, না উই আর সেভিং ইউর ব্যাক, আমরা তোমার পেছনে আছি সাপোর্ট দেওয়ার জন্য, এটা অনেক বড় মোটিভেশন, অনেক বড় একটা পুশ ওই ক্রিকেটারকে মেন্টালি অনেক এই এগিয়ে কন্ট্রাক্টটা রাখা। কি আরেকটু স্তর ভিত্তিক করা যায় কিনা? যেমন মনে করেন যে আমরা তো 3টা ফরম্যাট আলাদা করে ফেলি, তবে এরপর আসলে কিছু কন্ট্রাক্ট যারা কিনা আপকামিং তাদেরকে একটা কন্ট্রাক্টের অধীন করা যায় কিনা? আমরা সময় কম আছে, এর আগে তো রুকি স্কোয়াড ক্যাটাগরি ছিল, আমি সেটা বিসিবি তারা চাইলে সেটা করতে পারে, নাও করতে পারে। জিনিসটা হচ্ছে যে আপনি যাদের কথা চিন্তা করছেন 22 নাম্বারটা 25 হইতে পারে, সেখানে 3 জন অ্যাড করা যেতে পারে, এবং সেটা যদি হয় এই প্লেয়ারগুলো একটা ভরসা পাবে, এবং তাদের দেখা দেখি তাদের পরে যারা আছে, লেটস সে আরিফুল, লেটস সে আকবর, লেটস সে 19 মাইদুল ইসলাম অঙ্কন, এরকম অনেকেই আছে, তারাও পরবর্তী জানবে না আমরা ভালো করলে আমরাও এখানে থাকবো, এটা মোটিভেশন। অবশ্যই, মানে আমরাও তাই মনে করি। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং এর সাথে দেব চৌধুরী আপনাদের মতামতটা জানানোর জন্য। যেটা অতিথিরা বলছিলেন যে আমরা কন্ট্রাক্ট করছি, আমরা লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখছি না, কিন্তু তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখছি। আবার তার পরিবর্তে যাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখছি তাকে খেলালাম না, কিন্তু তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের জন্য আমরা চিন্তাই করলাম না। হয়তো বা বিসিবি এটা একটা সমাধান করবে, আর একটু আপডেটেড কন্ট্রাক্ট আসবে, কিন্তু এর মধ্যে যে সমালোচনাটা হচ্ছে সেটা অবশ্যই বিসিবিকে মাথায় রাখতে হবে। আর এই যে নতুন যারা আছে আপকামিং পাইপলাইনের জন্য, তাদেরকে একটা আস্থার জায়গা, আস্থার যে খবর, যে বার্তা, সেটা অবশ্যই বিসিবিকেই দিতে হবে। এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।